লোকজন এত কম কেন? ক্লাস কি আগে আগে দিতে হবে নাকি? আচ্ছা, আমরা মনে হয় গত ক্লাসে অ্যাক্রাইলিক ফাইবারটা শেষ করছিলাম নাকি? জি স্যার। ওকে, তো আজকে কমপ্লিটলি নতুন একটা চ্যাপ্টার শুরু করব আর কি। তো আজকে যে ফাইবারটা নিয়ে আলোচনা হবে সেটার নাম হচ্ছে পলিওলেফিন ফাইবার। এইটার আন্ডারে মূলত দুইটা ফাইবার আছে। আহ, একটা হচ্ছে পলিইথিলিন আর একটা হচ্ছে পলিপ্রোপিলিন। সো পলিওলেফিন কোনো স্পেসিফিক একটা ফাইবার না, এটা আসলে একটা গ্রুপের নাম বা একটা জেনাস, একটা ফ্যামিলির নাম। তো এর আন্ডারে বেশ কিছু ফাইবার আমাদের থাকতে পারে বা বেশ কিছু পলিমার থাকতে পারে, অ্যাকচুয়ালি নট ফাইবার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের স্যার গত কয়েকটা লেকচার স্যার ক্লাসরুমে স্যার আপলোড করতেছেন না স্যার। হ্যাঁ হ্যাঁ, গত কয়েকটা করা হয় নাই, আমি আসলে একটু অসুস্থ ছিলাম গত ক্লাসটাতে, প্লাস আজকেও একটু। তো এটা করে দিব ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে সব। জি স্যার, থ্যাংক ইউ। Okay. আচ্ছা, তো পলিওলেফিন এবং পলিওলেফিনের আন্ডারে তাহলে বেশ কয়েকটা ফাইবার আছে। পলিইথিলিন হতে পারে, পলিপ্রোপিলিন হতে পারে, তারপর হচ্ছে পলিবিউটেন হতে পারে, পলিপেন্টিন হতে পারে, স্টাইরিন হতে পারে, এগুলো সবই পলিওলেফিন ফাইবারের আন্ডারে। তো এখন ঘটনা হচ্ছে এই গ্রুপটা আসলে কেন করা, মানে প্রতিটা আলাদা আলাদা করে আমরা কেন দেখতেছি না, লাইক পলিয়েস্টার, পলিঅ্যামাইড বা অ্যাক্রাইলিকের মতো। তো এখানে মেইন রিজন যেটা, সেটা হচ্ছে এই পলিমারগুলো মোটামুটি কাছাকাছি ক্যারেক্টারিস্টিক্স শো করে, অর্থাৎ এদের ম্যানুফ্যাকচারিং টেকনিক অথবা এদের যে ফিজিক্যাল, কেমিক্যাল, থার্মাল প্রপার্টিস গুলো আছে, এগুলো সবই কাছাকাছি, মানে খুবই ক্লোজ ধরনের। তো সেই কারণে তাদেরকে একটা গ্রুপের আন্ডারে ফেলা হয়েছে, যে আমরা একটা ফাইবার সম্পর্কে মোটামুটি জানতে পারলেই বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমরা এখানে আসলে সবগুলা ফাইবার পড়বো না, জাস্ট ইথিলিন এবং প্রোপিলিন এই দুইটা ফাইবার সবচাইতে কমন এই পলিওলেফিন গ্রুপের আন্ডারে। সো আমরা এই দুইটা সম্পর্কেই ডিটেলসে ঢুকবো আর কি। তো আস্তে আস্তে যদি আমি একটু সামনে আগাই, সরি। ওকে, তো প্রথমেই আমরা একটা ওভারভিউ দিয়ে শুরু করি, অর্থাৎ পলিওলেফিন ফাইবার গুলো আসলে কি। আচ্ছা, তো অলরেডি আমরা দুইটা ফাইবার দেখছি, যে ইথিলিন, প্রোপিলিন। তো যেসব ফাইবার একটা গ্রুপে এরকম ইথিলিন বা প্রোপিলিন, বা এখানে আরো উদাহরণ আছে বিউটেন, পেন্টেন, মিথাইল বিউটেন বা মিথাইল পেন্টেন, স্টাইরিন, এই টাইপের পলিমার যদি আমরা কোনো ফাইবারের মধ্যে পাই, তাহলে তাদেরকে আমরা পলিওলেফিন ফাইবারের আন্ডারে ফেলতে পারবো বা বলতে পারবো যে এরা পলিওলেফিন ফাইবার একত্রে।
তো এই ধরনের হাইড্রোকার্বন আসলে ওলেফিন হাইড্রোকার্বন বলা হয়, এবং সেখান থেকেই নামটা আসছে পলিওলেফিন ফাইবার। আর এইসব ফাইবার যেটারই তুমি সংজ্ঞা দিতে যাও না কেন, আগেও আমরা দেখছি পলিয়েস্টার বা অ্যাক্রাইলিকের ক্ষেত্রে যে 85% যদি অ্যাটলিস্ট ওই ইউনিটটা থাকে, তাহলে ফাইবারের নাম ওইটা ওই সূত্রে বলা যায় যে যদি ইথিলিন থাকে তাহলে আমরা তাকে 85% পরিমাণ যদি থাকে বাই ওয়েট, তাহলে বলতে পারবো যে হ্যাঁ এটা পলিইথিলিন ফাইবার। বা প্রোপিলিন যদি 85% থাকে, তাকে বলতে পারবো পলিপ্রোপিলিন ফাইবার। সিমিলারলি স্টাইরিন বা পেন্টিন এগুলোও যদি 85% করে থাকে, সেগুলার আমরা এফটিসির সংজ্ঞা অনুসারে বলতে পারবো যে হ্যাঁ এই ফাইবারগুলোর নাম হচ্ছে এইটা। আর ইন জেনারেল আমরা তাদেরকে বলতে পারবো পলিওলেফিন ফাইবার। ওকে, তো এই কথাটা আগেও বলছি যে ইনস্টলেশন, প্যারামিটার, মেশিন ফর বোথ পলিমার, অর্থাৎ এখানে ইথিলিন এবং প্রোপিলিনের কথা বলা হয়েছে আইডেন্টিক্যাল, অর্থাৎ আমরা দুইটা ফাইবারই মেল্ট স্পিনিং এর মাধ্যমে প্রডিউস করব, একটু পরেই আমরা দেখব। কারণ এদের মেল্টিং টেম্পারেচার খুব বেশি না, আবার মেল্ট করলে এদের প্রপার্টিরও তেমন কোনো পরিবর্তন হয় না, সো মেল্টিং স্পিনিং পসিবল। তো এই কারণে যেহেতু মেল্ট স্পিনিং পসিবল, মেল্ট স্পিনিং এর যে প্যারামিটার গুলো আছে, মেশিনটা আছে, ডিভাইসটা আছে, মেশিন ইনস্টলেশনের যে প্রসেস আছে, সবকিছুই আইডেন্টিক্যাল এই ফাইবার দুটোর জন্য। ওকে, টু মোস্ট কমার্শিয়াল ইম্পর্টেন্ট ফাইবার ইথিলিন এবং প্রোপিলিন অলরেডি বলছি, আর কিছু উদাহরণ এখানে দেওয়া আছে অ্যাপার্ট ফ্রম ইথিলিন এবং প্রোপিলিন। তো এটা একটু নিজেরা দেখে নিও। তো এই সেটা চ্যাপ্টার কি অ্যালকিন হলেই কি স্যার পলিওলোফিন, বিউটিনন পেন্টিনন দেখতেছি স্যার যেগুলো? এগুলো ঠিক আছে, বাট সবগুলো না। আবার যখন খুব বড় বড় যৌগ হয়ে যাবে, মানে কার্বনের পরিমাণ যখন খুব বেশি থাকবে, সেটা আবার এটার আন্ডারে আসবে না। ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। তো এই চ্যাপ্টারটা খুব বেশি কঠিন না, আসলে খুবই সহজ। তো মানে কারণ হচ্ছে আমাদের এস্টার বা অ্যামাইড বা যখন আমরা পড়ছি, তখন ম্যাক্সিমাম একটা পার্ট চলে গেছে হচ্ছে তোমার মনোমার সিনথেসিসের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যে এস্টারের মনোমারকে বানাইছি বা অ্যাক্রাইলিকের মনোমারকে বা অ্যামাইডের মনোমারকে বানাইছি, সেখানে একটা বিশাল কেমিস্ট্রির পার্ট ছিল। বাট এইখানে আসলে আমরা ইথিলিন এবং প্রোপিলিন এই দুইটা জিনিস ডিরেক্ট ওই পেট্রোলিয়ামের যে সোর্সগুলো আছে এখান থেকে ডিরেক্ট মানে এক্সট্রুড করা যায়, পাওয়া যায়। সো এখানে এরকম কোনো কেমিস্ট্রির বিশাল কোনো পার্ট নাই, সো এই চ্যাপ্টারটা একটু ইজিয়ার লাগবে আগেরগুলোর তুলনায়। এখানে জাস্ট আমরা ইথিলিনটাকে পিওর ফর্মে বা প্রোপিলিনটাকে পিওর ফর্মে নিয়ে পলি অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে পলিমারাইজেশনটা করে ফেলবো। আর এরপরে তো মেল্ট স্পিনিং প্রসেস আমরা জানি যেভাবে করা হয় আর কি। তো যদি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি, হিস্ট্রিটাও খুব বেশি তোমার জটিল কিছু না। 1933-র দিকে আসলে এই ফাইবারটা মানে এই পলিমার গুলো সম্পর্কে ধারণা পাওয়া গেছে যে ইথিলিন বা প্রোপিলিন এগুলা মানে প্রকৃতিতে আছে, আসলে পেট্রোলিয়াম থেকে এটা পাওয়া যায়। তো এরপরে এটা নিয়ে ডেভেলপমেন্টের কাজ হইতে হইতে 1958-এর দিকে এসে পলিপ্রোপিলিনটাকে প্রথম স্পিনিং করা হয়, বা এটার যে ফাইবার ফর্মিং ক্যাপাবিলিটি আছে সেটা বোঝা যায় আসলে। তো ইথিলিনের আগেও প্রোপিলিনটা মানে স্পিনিং করা গেছে। এইটার একটা রিজন হচ্ছে মেল্টিং টেম্পারেচার। দুইটা পলিমার সিমিলার হইলেও তাদের মেল্টিং টেম্পারেচারে একটু পার্থক্য আছে। ইথিলিনের মেল্টিং টেম্পারেচারটা তোমার প্রোপিলিনের থেকে একটু কম। সো মেল্টিং টেম্পারেচার কম হওয়ার একটা অসুবিধা আছে। আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিছু পড়ছিলাম, কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স যে পলিমারের থাকতে হয়, ফাইবার ফর্মিং পলিমারের, মনে আছে কিনা তোমাদের জানি না। ওখানে একটু দেখছিলাম যে মেল্টিং পয়েন্টটা একটু হাই হইলে বেটার হয়। তার কারণ হচ্ছে স্ট্যাবিলিটি। তোমার কোনো ফাইবারের মেল্টিং টেম্পারেচার যদি 100°C হয়, তাইলে তুমি কিন্তু সেই ফাইবারটা খুব বেশি পরিমাণ ওয়াইড অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবে না। কারণ আমাদের অনেক কাজ আছে যেখানে টেম্পারেচার লাগে, হাই টেম্পারেচার লাগে, যেমন হিট সেট করতে হাই টেম্পারেচার লাগে। এরপর এইটাকে তুমি যখন ডাইং করবা, কালারিং করবা, তখন হাই টেম্পারেচার লাগবে। তারপর এই কাপড় বানানোর পর যখন আয়রনিং করতে হবে তখন হাই টেম্পারেচার লাগবে।
সো হাই টেম্পারেচারের অনেক অ্যাপ্লিকেশন আছে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ইফ দ্য মেল্টিং পয়েন্ট ইজ টু লো, বা খুব বেশি কম হয়ে গেলে আসলে দেখা যায় যে পলিমারের শেপ নষ্ট হয়ে যায়, যে ফাইবারটা তুমি বানাবা সেটার প্রপার্টি ডিগ্রেড করবে, বা ফাইবারটা আসলে ফাইবারের মতো থাকবে না, এটা গলে যাবে বা সামহাও মানে ডিফর্ম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো ফ্রম ওই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আসলে এই ইথিলিনের থেকে প্রোপিলিনটাকে ইউজ করা একটু ইজিয়ার, কারণ প্রোপিলিনের মেল্টিং পয়েন্টটা একটু হাইয়ার, 160 ডিগ্রি 170 ডিগ্রি এরকম। অন দি আদার হ্যান্ড ইথিলিনের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 105 ডিগ্রি থেকে শুরু করে 130 ডিগ্রি পর্যন্ত হইতে পারে আর কি। সো বোঝাই যাচ্ছে যে এখানে মেল্টিং টেম্পারেচারটা একটু লো। সো সায়েন্টিস্টরা যখন ফার্স্ট এটা দিয়ে ফাইবার বানায় তখন তারাও আসলে এই প্রবলেমটাও ফেস করছে, এবং তারা ফার্স্টে আসলে এই ইথিলিনটাকে তৈরি করে সুবিধা পাইছে আর কি বলা যায়। তো এরপরে এটা নিয়ে আরো গবেষণা চলতে চলতে আরো প্রায় 9 বছর পরে এসে তারা ইথিলিনটাকে স্পিনিং করছে, যে ওকে মেল্টিং টেম্পারেচার কম ঠিক আছে, বাট ইথিলিনের সাথে তারা কিছু একটা মিশাইছে। এই কেমিক্যাল গুলোকে বলা হয় হচ্ছে স্টেবিলাইজার। স্টেবিলাইজারের কাজ কি? স্টেবিলাইজারের কাজ হচ্ছে তোমার মেল্টিং টেম্পারেচারটাকে একটু বাড়ায় দেওয়া, অর্থাৎ পিওর অবস্থায় 100% পলিইথিলিন অবস্থায় যে মেল্টিং টেম্পারেচার ছিল, স্টেবিলাইজিং এজেন্টগুলো অ্যাড করাতে কি হয়েছে, মেল্টিং টেম্পারেচার আরো হাই হয়ে গেছে, অর্থাৎ 200 ডিগ্রি 250 ডিগ্রি এরকম উঠে গেছে। তো তখন মেল্ট করা পসিবল, কারণ 200-250 ডিগ্রি তো আমরা উঠাইতেই পারি, সমস্যা নেই। সো এই প্রবলেমটা থেকেই আসলে ফার্স্টে প্রোপিলিন তৈরি করা এবং এরপরে ইথিলিনটাকে তৈরি করা। তো এরপরে আমরা জানি যে কোনো ফাইবার যখন নতুন তৈরি করা হয় তখন সবাই কোনো না কোনো প্রবলেম ফেস করে আসছে। এটা এস্টারের ক্ষেত্রেও সত্য, অ্যাক্রাইলিকের ক্ষেত্রেও সত্য, আবার অ্যামাইডের ক্ষেত্রেও সত্য, রিজেনারেটেড গুলোও সত্য। আর এখানেও তোমার সিমিলারলি তারা এই যে 1967 থেকে শুরু করে 1985 পর্যন্ত কিছু সেটব্যাক তারা ফিল করছে, যে এই প্রবলেম হচ্ছে, ফাইবারটাকে আসলে এই কাজে ইউজ করা যাচ্ছে না, বা এটার স্ট্রেংথ ভালো না, ইলংগেশন অতিরিক্ত বেশি, ঝামেলা হচ্ছে, অ্যাবজর্ব করতে পারতেছে না কিছু। সো এই সেটব্যাক গুলোর কারণে প্রোডাকশন ছিল ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ এই করতেছে না, মানে মাঝে মাঝে গ্যাপ গেছে অনেক। তো ইন দ্য মিন টাইম পাশাপাশি তারা কিছু ডেভেলপমেন্টের কাজও করছে এবং সাকসেসফুল হয়েছে বাই 1985 এবং অনওয়ার্ড। এর পরবর্তী সময়গুলোতে আসলে ফাইবার নিয়ে আর কোনো ঝামেলা হয় নাই, এবং বর্তমানে আমরা যে ফাইবারগুলো ইউজ করি এইটাতে আসলে এই যে 1985 এর পর থেকেই আসলে যে ফাইবারগুলো আসছে সেই ফাইবারগুলোই আসলে আমরা ইউজ করি বা বানাই। তো আরো একটু বিষয়গুলো ক্লিয়ার হবে যখন আমরা ফাইবারের প্রপার্টি বা সামনে ম্যানুফ্যাকচারিং টেকনিকটা দেখব। তো এইটা ছিল মোটামুটি হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস বা ডাটা। ওকে, কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? স্যার মেল্টিং টেম্পারেচার বাড়লে স্যার পলিমার ওরিয়েন্টেশনটা ভালো হয় না? মেল্টিং টেম্পারেচার বাড়লে ওরিয়েন্টেশন ভালো হয় কিনা, আচ্ছা ওরিয়েন্টেশনটা মূলত ডিপেন্ড করে আমার ড্রয়িং এর উপরে। তুমি কতটুকু ড্র করতে পারতেছো একটা ফাইবারকে, লাইক এরকম একটা ফিলামেন্ট আর দুইটা ধরো সিমিলার ফিলামেন্ট, একটাকে তুমি 3 টাইমস ড্র করলা, আরেকটাকে তুমি 10 টাইমস ড্র করলা, সেম জিনিস, তাইলে কোনটার ওরিয়েন্টেশন ভালো হবে? অবশ্যই যেটা 10 টাইমস, তাই না? কারণ এইটার তোমার পলিমার গুলা বেশি ক্রিস্টালাইন হয়ে যাবে কম্পেয়ারিং টু দিস। এখানেও কিছু ক্রিস্টালাইন হবে বাট কিছু অ্যামরফাস থেকে যাবে। তো ওরিয়েন্টেশন আসলে মেল্টিং টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে, এটা পুরোপুরি সত্য না, কারণ মেল্টিং টেম্পারেচার বেশি হইলে জাস্ট তোমার তাপ লাগবে বেশি এটাকে গলাইতে, এইটুকুই জাস্ট পার্থক্য। আর মানে এর ভেতরে যে ক্রস লিঙ্কিং করে বন্ডিং গুলা আছে সলিড ফর্মে, এটাকে ভাঙতে তোমার বেশি টেম্পারেচার লাগবে, মেল্টিং টেম্পারেচার বেশি। আর নরমালি তোমার ওরিয়েন্টেশনটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে তুমি ড্র করতেছো কত টাইমস বা কত ইয়া ভাবে। ওকে ওকে স্যার। স্যার বেশি এরকম ড্র করলে কি স্যার শুধু সুবিধাই পাওয়া যায়, এর কোনো ড্রব্যাক নাই, মানে অসুবিধা নাই, মানে অতিরিক্ত ড্র করে ফেললে? অবশ্যই আছে ড্রব্যাক। বেশি ড্র করলে তুমি যদি এটাকে 100% ক্রিস্টালাইন বানায় ফেলাও,
তাইলে দেখবা যে এটা কোনো ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারতেছে না, 0% ময়েশ্চার। এইটার তোমার ফ্লেক্সিবিলিটি কমে যাবে, এটা রিজিড হয়ে যাবে, অর্থাৎ তুমি বাঁকাইতে গেলে এটা ভেঙে যাবে, এরকম হয়ে যাবে আর কি। জি স্যার, থ্যাংক ইউ। স্ট্রেংথ বাড়বে একটু আগের তুলনায়, এটা একটা সুবিধা, বাট আচ্ছা। তোমার ইয়া কমে যাবে, এই যে ডায়ামিটার কমে যাচ্ছে তো অলরেডি, প্লাস হচ্ছে এই অসুবিধাগুলো দেখা যাবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা আমরা একটা ছোট্ট ওভারভিউ দেখি আসলে এই দুইটা ফাইবারের, যেহেতু দুইটা ফাইবার নিয়ে আমরা পড়বো। তো পলিইথিলিন যেটা, এটা হচ্ছে তোমার একটা কমন প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটা আমরা সবাই জানি। পরের স্লাইডটাতে আমরা যদি একটু দেখি, একটা ছবি দেখানোর চেষ্টা করি। এই প্লাস্টিকের ব্যাগগুলো আমরা সবাই দেখছি, তাই না? এইটা পলিইথিলিন দিয়ে তৈরি, পি। ওকে, আর এগুলো হচ্ছে রিসাইকেল করা যায়, এটা একটা বড় সুবিধা আমাদের সিনথেটিক ফাইবারগুলোর। তো পলিইথিলিন হচ্ছে অনেক প্লাস্টিক এলিমেন্টেই ইউজ করা হয়, এটা খুবই কমন একটা বিষয়। আর সরি, আমি একটু প্রিভিয়াস স্লাইডে যাই। ওকে, তো মোস্ট কমন একটা প্লাস্টিক, আর এটার অ্যাপ্রক্সিমেট প্রোডাকশন হচ্ছে 80 মিলিয়ন মেট্রিক টন পার ইয়ার। তাহলে এইটার মোটামুটি একটা ভালো ডিমান্ড আছে মার্কেটে, এটা আমরা বুঝতে পারতেছি। আর এইটা যে অনলি টেক্সটাইল ফাইবারে বা টেক্সটাইলেই মূলত অনেক কম ইউজ হয়, বাট এইটার ইউজ আসলে তোমার এই যে প্যাকেজিং এর ক্ষেত্রে, বা কোনো প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের ফিল্ম, জিও মেমব্রেন, কন্টেইনার, বোতল, এগুলা বানাইতেই এইটার ইউজ কম্পারেটিভলি গ্রেটার দেন টেক্সটাইলে যে পরিমাণ ইউজ হয় তার থেকে এগুলাতেই আসলে বেশি ইউজ হয়। আর এইটার রেগুলারিটি, স্টেরিও রেগুলারিটি মানে হচ্ছে এইটার আসলে তোমার পলিমার চেইন গুলার স্ট্রাকচার আসলে কেমন। সরি, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, মনে করে দেখো, যে পলিমার ওরিয়েন্টেশন নামে একটা পয়েন্ট ছিল, যেখানে আমরা আলোচনা করছিলাম যে চেইন গুলা ব্রাঞ্চ করা থাকে নাকি লিনিয়ার অবস্থায় থাকে, এই একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, খেয়াল আছে কিনা আমি জানি না। তো এই যে ব্রাঞ্চড পলিমার আর হচ্ছে লিনিয়ার পলিমার, এই দুইটা থাকার আর না থাকার ফলে কি সুবিধা অসুবিধা আমরা পাই। তো এইখানে এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ব্রাঞ্চড পলিমার আর হচ্ছে লিনিয়ার পলিমার, অর্থাৎ আমরা যে পলিইথিলিন ফাইবার বানাবো ওইটার ভেতরে যে পলিমারের চেইন গুলা থাকবে, এগুলা কি ব্রাঞ্চ আকারে আছে নাকি তোমার এরকম লিনিয়ার আকারে আছে, এই দুইটা জিনিস আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে। আমরা যে এনভায়রনমেন্টে পলিমারটাকে বানাবো, সেই এনভায়রনমেন্টে আমি কত টেম্পারেচার দিচ্ছি, কত প্রেসার দিচ্ছি, এগুলা কন্ট্রোল করলে আমাদের দেখা যাবে যে এই পলিমার চেইনের শেপটা আমরা কন্ট্রোল করতে পারি। তো এটা আমরা একটু পরে দেখবো, চিন্তার কিছু নাই, এখানে জাস্ট একটা ওভারভিউ। আর এর উপরে ডিপেন্ড করে আমাদের পলিমারটা কয়েকটা ক্যাটাগরির হইতে পারে, কয়েক ভাগে ভাগ করা যায়, এবং ভাগটা হচ্ছে মূলত ডেনসিটির উপরে ডিপেন্ড করে। অর্থাৎ একটা কন্টেইনারে বা একটা ফিলামেন্টের ক্রস সেকশন যদি আমরা চিন্তা করি, দুইটা ধরো সিমিলার, একটাতে তোমার যদি ব্রাঞ্চড পলিমার থাকে, অর্থাৎ এখানে যে পলিমার চেইনগুলো আছে এগুলো এরকম ব্রাঞ্চিং করা, অর্থাৎ তার গায়ে আসলে অনেকগুলা আদার্স মানে প্রকৃতিতে যা আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা লেগে আছে তার গায়ে, এটা হচ্ছে ব্রাঞ্চড। আরেকটা পলিমার আছে যেগুলো হচ্ছে লিনিয়ার। তাহলে আমি যদি এখন ডেনসিটির কথা বলি, ঘনত্বের কথা বলি, তাহলে কি মনে হয় কোনটা বেশি ডেন্স হবে, এই ব্রাঞ্চ করাটা নাকি লিনিয়ারটা? স্যার ব্রাঞ্চ করাটা মনে হয় স্যার বেশি ঘনত্ব হবে। ব্রাঞ্চ করাটা বেশি ঘন হবে, আচ্ছা। কারো কোনো সেকেন্ড লিনিয়ারটা অপিনিয়ন? স্যার, লিনিয়ারটাই হলো বেশি ঘন হবে। লিনিয়ারটা বেশি ঘন হবে, আচ্ছা। ওকে, তাহলে দুই রকম ইয়া পাইছি আমরা, তাহলে একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে ক্রিস্টালাইনিটি বেশি হইলে কি ঘনত্ব বেশি হয়, নাকি অ্যামরফাসনেস বেশি হলে ঘনত্ব বেশি হয়? এটাকে একটু আমারে বলো কেউ। সরি স্যার, ক্রিস্টালিটিটা স্যার বেশি হলে হবে, কারণ স্যার ওখানে ফাঁকা কোনো জায়গা থাকবে না। রাইট, এখানে তোমার যা থাকবে পুরাটাই পলিমার চেইন, এখানে কোনো মাঝখানে গ্যাপ থাকার ইয়া কম, গ্যাপ মানে ইন্টারমলিকুলার যে স্পেস
এই স্পেসটা নাই। অন দি আদার হ্যান্ড এখানে তোমার অনেক স্পেস থাকবে, কারণ পাশাপাশি অনেক কিছু আছে। সো এই কেসে আমরা বলতে পারি যে যার লিনিয়ার ফর্মে যে পলিমারগুলো আছে সেইটা হবে অপেক্ষাকৃত হায়ার ডেনসিটির, তাই না? হায়ার ডেনসিটির ক্যাটাগরিতে পড়বে। আর যাদের মধ্যে ব্রাঞ্চিং এর পরিমাণ বেশি তারা হচ্ছে লোয়ার ডেনসিটির ক্যাটাগরিতে পড়বে। ওকে, তো এই জিনিসটার উপরে ডিপেন্ড করে আসলে পলিমারটাকে এখানে তিনটা বলছি, মূলত আমরা দুইটা ভাগ দেখব। মিডিয়ামটা আসলে অতটা মানে না, অ্যাপ্লিকেবল না। আইদার এটা হাই ডেনসিটি অর লো ডেনসিটি এরকমই ইউজ করা হয়। আর এটার মেল্টিং টেম্পারেচার অলরেডি বলছি 105 থেকে 130 ডিগ্রি। আর এইটা দিয়ে তুমি যদি হাই মলিকুলার ওয়েটের পলিমার বানাইতে পারো, ইন কেস অফ হাই স্ট্রেংথ ফাইবার, যেটা বুলেট প্রুফ ভেস্টের মধ্যে ইউজ করা যাইতে পারে। যদি আমরা যত বেশি মলিকুলার ওয়েট দিব এটার কিন্তু তত ঘনত্ব বাড়তে থাকবে, তাই না? তো যত বেশি ঘন তোমার স্ট্রেংথও তত ভালো হবে। স্ট্রেংথ ভালো হওয়া মানে কি, মানে কোনো কিছুকে সে বাধা দিতে পারবে, রেজিস্টিং ফোর্স ক্রিয়েট হবে তার মধ্যে, কম্পেয়ারিং টু দিস। সো হাই মলিকুলার ওয়েটের হাই স্ট্রেংথ ফাইবার দিয়ে আমরা বুলেট প্রুফ ভেস্টও বানাইতে পারি ইউজিং দিস পলিইথিলিন। আর প্রোপিলিনের যদি ছোট্ট একটা দেই, এখানে তোমার এটাও একটা থার্মোপ্লাস্টিক পলিমার লাইক পলিইথিলিন, ইউজড ভ্যারাইটি ইন অ্যাপ্লিকেশন, এবং এইটার মানে জিনিসগুলা এই ইথিলিনের মতোই কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই এদের মধ্যে। তো এইটাও ইউজ করা হয় তোমার ফাইবার হিসেবে, প্যাকেজিং এ, লেবেলিং এ ইউজ করা যায়, এগুলা রিইউজ করা যায় সবই, এটা আমরা অলরেডি জানি। নরমালি টাফ এবং ফ্লেক্সিবল, স্পেশালি হোয়েন কোপলিমারাইজড উইথ ইথিলিন, ইথিলিনের সাথে কোপলিমারাইজ করেও তুমি ইউজ করতে পারো। আর গুড রেজিস্ট্যান্ট আছে, এটা তো আমরা জানি অলরেডি। তো এখন আমরা একটু ইয়ারটা দেখে আসি। আচ্ছা, তার আগে এটা একটু বলে যাই, এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি যে দুইটা মেইন কমার্শিয়ালি অ্যাভেলেবল পলিমার হচ্ছে পলিইথিলিন আর হচ্ছে পলিপ্রোপিলিন, এই দুইটাই খুব বেশি পরিমাণে ইউজ হয়। আর বাকি আর এই দুইটার ভেতরে যদি আমি আবার কম্পেয়ার করি, পলিপ্রোপিলিনের ইউজটা পলিইথিলিনের থেকে একটু বেশি। একটু আগেও আমরা বলছি যে মেল্টিং টেম্পারেচারের একটা ইফেক্ট আছে এখানে। সো পলিপ্রোপিলিন ইজ মোর ইউজেবল ইন টেক্সটাইল দেন পলিইথিলিন। তো এর কারণ আর কিছুই না, এই যে বিকজ অফ লো মেল্টিং টেম্পারেচার, এই কথাটা একটু আগে বুঝাইছি বা বলে আসছি। এটা আরো ডিটেইলসে দেওয়া আছে আমাদের গর্ডন কুকের বইয়ে 537 নম্বর পেজে। সো কারো যদি আরো বেশি জানার থাকে তাহলে একটু এটা পড়ে নিও, একবার রিডিং করে তাহলে বুঝতে পারবা। আর পলিইথিলিনটা মূলত আমরা কোনো স্পেশালাইজড অ্যাপ্লিকেশনে ইউজ করি, যেখানে পলিপ্রোপিলিন মানে পলিপ্রোপিলিনের বদলে পলিইথিলিন ইউজ করতে পারি কোনো স্পেশালাইজড যদি কোনো আমাদের রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটু আগে বললাম যে হাই মলিকুলার ওয়েটের বুলেট প্রুফ ভেস্ট যদি আমরা বানাই, বা যেখানে আমরা আসলে ইয়াটাকে কন্ট্রোল করতে পারবো, যে মেল্টিং করে হোক বা যেভাবেই হোক, মানে পুরো প্রসেসটাকে যেখানে আমরা কন্ট্রোল করতে পারবো। কারণ নরমালি যখন আমরা বানাবো তখন দেখা যাবে মেল্টিং টেম্পারেচারের জন্য নানান রকম সমস্যা দেখা দিবে। এই সমস্যাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে আমরা পলিইথিলিন আসলে ইউজ করতে পারবো, সমস্যা নেই। ওকে, আর এখানে দুইটা ছবি দেওয়া আছে পলিইথিলিন, আর এটা হচ্ছে একটা দড়ির মতো অংশ, পলিপ্রোপিলিন ইথিলিন দুইটা দিয়ে বানানো যায় আসলে। তো এরপরে আমরা কিছু কমার্শিয়াল নাম দেখি, কি কি কমার্শিয়াল নেম এখানে ইউজ করা হয়। পলিইথিলিনের জন্য আছে ডিভন, ডিউরন, ডাইরেলিন, তারপরে হচ্ছে ড্রাইলিন, হাইজেক্স, ভেক্টরা, এগুলো হচ্ছে বিভিন্ন কমার্শিয়াল নাম। সো এইটা একটু নিজেরা দেখে নিও, এখানে আসলে বোঝানোর কিছু নাই, এটা এক একটা কোম্পানির এক একটা অনুসারে নামকরণ করা। আচ্ছা, এখন আসো আমাদের মেইন ফাইবার প্রোডাকশন ফর্মুলাতে। তো অলরেডি আমরা বলছি যে আসলে এটা জটিল কিছু না। প্রথমত আমাদের মনে রাখতে হবে এখানে যে পলিমারাইজেশনটা হবে সেটা হবে পলি অ্যাডিশন। পলি অ্যাডিশন মানে হচ্ছে এই যে ইথিলিনের ইউনিটগুলো আমরা পাবো পেট্রোলিয়াম থেকে,
সেই ইথিলিনের প্রতিটা ইউনিটকে আমরা একটার সাথে এরকম জোড়া লাগাবো, জোড়া লাগায় লাগায় বড় একটা পলিমারের চেইন বানাবো। এবং এই যে জোড়া লাগানোর প্রসেসটা, এটা হবে পলি অ্যাডিশন, কারণ এখান থেকে কোনো বাই প্রোডাক্ট বের হবে না। সো পলি কনডেনসেশন না, এটা পলি অ্যাডিশন, লাইক অ্যাক্রাইলিক। তো এখানে আসলে জটিল কিছু নাই। তো এইভাবে আমরা লং পলিমার চেইন বানাইতে পারি, এবং এই পলিমার চেইনকে পরে মেল্টিং করে আমরা মেল্ট স্পিনিং এর মাধ্যমে কি ফাইবার বা ফিলামেন্ট ফর্মে নিয়ে যেতে পারি। তো প্রিন্সিপাল র ম্যাটেরিয়াল ফর প্রডিউসিং পলিইথিলিন ইজ ইথিলিন which is obtained from petroleum in gaseous state। এটা একটু আগেও বলছি যে পেট্রোলিয়াম থেকে আমরা পাই। আর আমাদের এখানকার মেইন মানে বোঝার বিষয়টা হচ্ছে এখানে যে লো ডেনসিটি এবং হাই ডেনসিটি, একটু আগে যেটা বললাম, এই দুইটা আসলে আমরা কিভাবে বানাবো পৃথকভাবে, কারণ দুইটার দুই রকম অ্যাপ্লিকেশন আছে। সাপোজ এই পলিইথিলিন দিয়ে তো আমি গার্মেন্টসও বানাইতে পারি, টি শার্ট বানাইতে পারি, আবার এটা দিয়ে একটা রোপও বানাইতে পারি, দড়ি বানাইতে পারি, তাই না? তো দুইটার জন্য নিশ্চয়ই আমি সিমিলার ডেনসিটির র ম্যাটেরিয়াল ইউজ করব না। কারণ হচ্ছে আমি যখন লো ডেনসিটির পলিমার ইউজ করব, তখন দেখা যাবে যে এর ময়েশ্চার অ্যাবজর্পশনটা হাই, মানে ভালো ময়েশ্চার সে অ্যাবজর্ব করতে পারতেছে, এর স্ট্রেংথ একটু লো হবে, তারপর এটা একটু কমফোর্টেবল হবে, মানে রিজিড হবে না, ফ্লেক্সিবল এবং কমফোর্টেবল হবে। তো এই প্রপার্টি গুলো আসা আমাদের জরুরি। আবার যদি আমি দড়ি বানাই, তখন আসলে কিন্তু আমাদের এই কমফোর্টেবল হওয়াটা অতটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ এটার মেকানিক্যাল বা টেনজাইল স্ট্রেংথ যেন ভালো হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, তখন আমরা হাই ডেনসিটির পলিমার ইউজ করব। সো এরকম আর কি, মানে এন্ড ইউজের উপরে ডিপেন্ড করে আমাদের বানানোর প্রক্রিয়া বা প্রপার্টিজ গুলা, বা আমরা কিভাবে আসলে তৈরি করব, কোন ডেনসিটির দিব, এটা চেঞ্জ হবে আসলে। ওকে, তো এখন আমরা একটু দেখি যে মানে হাই ডেনসিটি এবং লো ডেনসিটি কিভাবে বানানো যায়। তো পার্থক্যটা মূলত আসবে আমাদের পলিমারাইজেশনের সময়। নর্মাল সব প্রসেস সেম, শুধুমাত্র পলিমারাইজেশনের সময়। তো মনোমার সিনথেসিসে কোনো প্রবলেম নাই, ইথিলিন আমরা পেট্রোলিয়াম প্রসেস করে পাইতে পারি। আর এইটা আমাদের আসলে এত ডিটেলসে ঢোকার দরকার নেই, এটা হচ্ছে তোমার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের পার্ট। অর্থাৎ পেট্রোলিয়ামকে সিনথেসিস করে অন্যান্য যা যা জিনিস পাওয়া যায়, প্রোপিলিন, ইথিলিন, জাইলিন, যাই মানে এক্সট্রাক্ট করুক না কেন, সেটা হচ্ছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর পার্ট। তো আমরা ইথিলিন থেকে সরাসরি শুরু করতেছি। তো পলিমারাইজেশন যখন করব, দুইটা কন্ডিশন নিব, একটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার, আর একটা হচ্ছে লো টেম্পারেচার লো প্রেসার। তো দুই রকম কন্ডিশনে তৈরি করলে দেখা যাবে আমাদের হাই ডেনসিটি এবং লো ডেনসিটি দুই রকমের পলিমার আসতেছে। এখন কোনটাতে কোনটা, অর্থাৎ আমি যদি হাই টেম্পারেচার এবং হাই প্রেসার দেই, অর্থাৎ 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এবং 1000 থেকে 2000 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার, তাই না? তো এই অবস্থায় যদি আমি পলিমারটাকে পলি অ্যাডিশন রিঅ্যাকশন ঘটাই, তাইলে আসলে কি ঘটবে? আমরা জানি যে একটা কেমিক্যালের রিঅ্যাক্টিভিটি আসলে কার উপরে ডিপেন্ড করে, মানে কেমিক্যালটা কতটুকু রিঅ্যাক্টিভ, সে আসলে কয়টা আশেপাশে কয়টা কেমিক্যালের সাথে বিক্রিয়া করবে, এই জিনিসটা ডিপেন্ড করে সে কি পরিমাণ এনার্জি তার মধ্যে আছে, তাই না? সে কি পরিমাণ এনার্জি মানে প্রসেস করতেছে, তার উপরে ডিপেন্ড করবে তার রিঅ্যাক্টিভিটি। তো আমি যখন এটাকে হাই টেম্পারেচার হাই প্রেসারে দিব, তখন ডেফিনেটলি আমার লো টেম্পারেচার লো প্রেসারের থেকে এনার্জিটা একটু হলেও হাই হবে, তাই না? কারণ সে হাই টেম্পারেচার পাচ্ছে, হাই প্রেসার পাচ্ছে। তো এনার্জি হাই হইলে আমার যে পলিমারের চেইনটা ছিল বা ছোট ছোট যে মনোমার গুলো ছিল, এইটার মেইন চেইনের যে কার্বন গুলো তারা হচ্ছে রিঅ্যাক্টিভ হয়ে যাবে, খুব বেশি পরিমাণে রিঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন রিঅ্যাক্টিভ হলে কি হবে, এখানে আমি যে ক্যাটালিস্ট ইউজ করতেছি অথবা আশেপাশের পরিবেশে যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো আছে, তার রিঅ্যাক্টিভিটির কারণে কি করবে, সে এইগুলাকে ক্যাচ করবে বা এগুলার সাথে রিঅ্যাকশন করে ফেলবে। তো রিঅ্যাকশন করলে দেখা যাবে যে আমার এই মেইন চেইনের আশেপাশে এরকম অসংখ্য ব্রাঞ্চের তৈরি হইতেছে। তো ব্রাঞ্চ তৈরি হওয়ার কারণই হচ্ছে এই হাই এনার্জি এন্ড হাই রিঅ্যাক্টিভিটি। ওকে, তাইলে বোঝা যাচ্ছে যে আমাদের
হাই টেম্পারেচার হাই প্রেসারে যখন পলি অ্যাডিশন ঘটাবো তখন আমার পলিমার চেইনটাতে কি হবে, ব্রাঞ্চের পরিমাণ বেশি হবে, তাই না? এটুকু কি ক্লিয়ার হয়েছে? আরেকবার একটু বললে ভালো এটা কি হতো। স্যার মানে হাইড্রোজেনকে স্যার ফোর্স করে এরপরে অ্যাড হচ্ছে নাকি স্যার? আচ্ছা, হ্যাঁ, ধরো কার্বনের তো যোজনী 4টা, তাই না? একটা দিয়ে সে একটা কার্বনের সাথে এইদিকে যুক্ত, আরেকটা কার্বন দিয়ে আরেকটা কার্বনের সাথে এইদিকে যুক্ত। এখন এইদিকে তার থাকার কথা কি, 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো তার রিঅ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে, হাইড্রোজেনের ইয়া কত, হাইড্রোজেনের ইয়া হচ্ছে 1, তাই না? কি বলে, মলিকুলার নাম্বার যেটা, সেটা হচ্ছে 1। তো তার যে রিঅ্যাক্টিভনেস ক্রিয়েট হবে তখন সেই হাইড্রোজেন ছোট্ট একটা জিনিস, এইটার থেকে বড় যে জিনিসগুলো আছে, যেমন সে আরেকটা কার্বনকে এখানে ধরে ফেলতে পারে, কার্বন তো আশেপাশে অসংখ্য, তাই না? সে যখন আরেকটা কার্বনকে এখানে ধরবে, ধরো CH3, এই মিথাইল গ্রুপ একটাকে ধরলে এখানে কিন্তু একটা ব্রাঞ্চিং এর সৃষ্টি হলো, তাই না? এইটা আমাদের মেইন চেইন, এটা হচ্ছে পাশে একটা ব্রাঞ্চ। এরকম সে এইখানে তোমার বন্ড ভেঙে গিয়ে এখানে 2টা যোজনী দ্বারা একটা অক্সিজেনকে ধরলো, এরকমও হইতে পারে, তাই না? এখানে একটা হাইড্রোজেন থাকলো, তো এখানেও একটা ব্রাঞ্চের সৃষ্টি হলো, এরকম আর কি। আমার মেইন চেইনের আশেপাশে অসংখ্য ব্রাঞ্চের সৃষ্টি হবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ স্যার, লো ডেনসিটি হবে। হ্যাঁ, তো হাই টেম্পারেচার হাই প্রেসারে আমরা যখন পলি অ্যাডিশন করব, তাইলে আমরা যেটা পাবো সেটা লো ডেনসিটির পলিমার হবে। লো ডেনসিটি মানে লো স্ট্রেংথ, লেস ক্রিস্টালাইনিটি, এগুলো তো অলরেডি জানি। সো লো ডেনসিটির পলিমার হবে। আর উল্টা ভাবে যদি চিন্তা করি, অন দি আদার হ্যান্ড, লো টেম্পারেচার লো প্রেসার দিলে কি হবে, আসলে সে হাইড্রোজেন ছাড়া আর কিছু ধরতে পারবে না। সো লিনিয়ার পলিমার চেইন তৈরি হওয়ার প্রবণতা বাইরে যাবে, বেড়ে গেলে কি হাই ডেনসিটি হাই ক্রিস্টালাইনিটির পলিমার তৈরি হবে। এইটুকুই হচ্ছে পার্থক্য আমাদের, 2টা জিনিস আলাদা আলাদা ভাবে বানানো। বাইরে থেকে পরিবেশ থেকে কোনো কিছু ঢুকতে পারবে কি পারবে না, ওইটা কি আমাদের কন্ট্রোল করতে হয় না? এইটা আসলে ডিপেন্ড করে তুমি কি কোনো বদ্ধ কন্টেইনারে করতেছো নাকি খোলা জায়গায় ওপেন ভাবে করতেছো। এটা 2 ভাবেই করা যায়, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এন্ড প্রোডাক্ট আসলে কি হবে। আর তাছাড়াও তুমি যে ইয়াগুলা যে যোগ করবা, যে ক্যাটালিস্টের মধ্যেও কিন্তু অনেক কিছু আছে, টাইটেনিয়াম আছে, ক্লোরিন আছে, অর্গানোমেটালিক কম্পাউন্ড যেমন অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম আছে, ইথাইল আছে, এগুলো কিন্তু অলরেডি আছে। সো এইখান থেকে ভেঙে ভেঙেও কিন্তু অনেক কিছু বের হয়ে যাবে। ওকে, সো এরাও হচ্ছে তোমার ইয়া করতে, ব্রাঞ্চিং তৈরি করতে বা এখানে তোমার কন্ট্রিবিউট করতে পারে। ওকে, জি স্যার। আচ্ছা, তো আমরা একটু সামনে যাই। এখানে জাস্ট 2টা প্রসেসের পার্থক্য দেওয়া আছে, এতক্ষণ যা যা বলছি এখানে ঠিক তাই তাই আছে, এটা মানে ই করে পড়ার দরকার নাই। যেমন টেম্পারেচার প্রেসার দেওয়া আছে হাই এবং লো এর জন্য। তারপর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্রাঞ্চিং হওয়ার প্রবণতা কেমন। হাই টেম্পারেচার হাই প্রেসারের ক্ষেত্রে দেখো 30 ব্রাঞ্চ পার 1000 অ্যাটমস, প্রতি 1000 অ্যাটমে 30টা করে ব্রাঞ্চ তৈরি হতে পারে। আর এখানে দেখো মাত্র 2টা থেকে 5টা। সো এটা বেশি ডেন্স, এটা কম ডেন্স, এটাতে ব্রাঞ্চিং বেশি, এটাতে ব্রাঞ্চিং কম। লো ডেনসিটির ডেনসিটিটা দেওয়া আছে 0.92 গ্রাম পার সিসি, আর হাই ডেনসিটি হচ্ছে 0.96 গ্রাম পার সিসি। এখানে মলিকুলার ওয়েটও কম হবে, এখানে বেশি হবে। তারপরে লো ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি, হাই ডিগ্রি অফ ক্রিস্টালাইনিটি, আর মেল্টিং টেম্পারেচারটা দেওয়া আছে এই আর কি। আচ্ছা, তো এরপরের প্রসেস আমার খুব বেশি পার্থক্য নাই আসলে 2টার জন্য, মোটামুটি সিমিলারই। স্পিনিংটা হয় মেল্ট স্পিনিং এর মাধ্যমে, অলরেডি বলছি। তো মেল্ট স্পিনিং এর বর্ণনা যদি আসে, তাহলে তো বর্ণনা সেকেন্ড চ্যাপ্টারে আমরা যে জেনারেল বর্ণনা পড়ছি, অর্থাৎ একটা হিটিং প্লেট ছিল, একটা মোটর ছিল, তারপরে একটা ফিল্টার ছিল, তারপরে হচ্ছে আমার স্পিনারেট দিয়ে এক্সট্রুড হয়েছে ফিলামেন্ট, এবং সেটাকে আমরা কি এয়ার ফ্লোর মাধ্যমে সলিডিফাই করছি। এই প্রসেসটা এবং এই চিত্রটা দিয়ে দিলেই এনাফ, এখানে আর মানে আলাদা করে পড়ার কোনো দরকার নেই। ওকে,
জাস্ট আমাদের মনোমারটা চেঞ্জ হবে, মনোমারটা বিভিন্ন ফাইবারের জন্য বিভিন্ন রকম। তো আর এখানে কিছু ছোটখাটো কন্ডিশন দেওয়া আছে, মেইনলি প্রসেসটা সব সেমই, জাস্ট এখানে কত টেম্পারেচারে রাখা হয় ইনপুট দেওয়ার সময়, আর স্পিনার রেট দিয়ে বের হয় এটা আমরা অলরেডি জানি। এরপর কত টেম্পারেচারে এটাকে কুল করা হয় এবং কত টাইমস এটাকে ড্রয়িং করা হয়, এই জিনিসগুলো মানে যে জিনিসগুলোতে পার্থক্য আছে ওই জিনিসগুলো জাস্ট দিয়ে দেওয়া আছে, আর কিছু নেই। ওকে, সিমিলারলি হাই ডেনসিটির ক্ষেত্রেও টেম্পারেচারটা একটু বেশি সামান্য পরিমাণে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ওইখানে আমরা দেখলাম 130 ডিগ্রি মেল্টিং টেম্পারেচার, তাহলে এখানে 200 কেন? তো নরমালি আসলে টেম্পারেচারটা একটু হাই রাখা হয় টু বি অন দা সেফ সাইড, যে পুরা পলিমারটা ঠিক মতো যেন গলে যায়, কোথাও যেন তোমার এরকম সলিড পার্ট না থেকে যায়, এই জিনিসটাকে এনশিওর করার জন্য একটু টেম্পারেচার হায়ারের দিকে রাখা হয়। ওকে, তো এই আর কি মোটামুটি। এরপরে এটাকে হট স্টিম দিয়ে, হট এয়ার দিয়ে ড্রয়িং করা হয়, মাঝে মাঝে হিটেড রোলার দিয়ে পাস করা হয়, এগুলো তো নর্মাল প্রসেসে যা ছিল তাই। ওকে, আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে পলিমারটা বানাচ্ছি এটা আসলে ডিপেন্ড করবে কার উপরে, এই পলিমারের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আসতেছে, যে এটা কি বেশি স্ট্রং হবে না কম স্ট্রং হবে, এটার ডাই অ্যাবজর্পশন প্রপার্টিটা কেমন হবে, বা এটার ইলংগেশন প্রপার্টি কেমন হবে, এগুলো আসলে ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপরে। তার মলিকুলার ওয়েটটা কেমন, মলিকুলার ওয়েট বেশি হলে আমরা জানি যে ঘনত্ব বেশি হবে, ঘনত্ব বেশি হলে স্ট্রেংথ এবং তোমার ইয়া বাড়বে, কি বলবে, ক্রিস্টালাইনিটি একটু হলেও বেটার হবে, ময়েশ্চার অ্যাবজর্পশন কম হবে। ডিস্ট্রিবিউশন অফ মলিকুলগুলা কত মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা আছে পুরো ফাইবার জুড়ে, নাকি কোথাও বেশি কোথাও কম হয়ে গেছে, এই জিনিসটার উপরেও অনেক সময় ডিপেন্ড করবে। কারণ দেখা গেছে যে এইখানে কার্বনের পরিমাণ বেশি একটা ফাইবারের, আবার এখানে কার্বনের পরিমাণ কম, তাহলে কি হবে, তার ডাই অ্যাবজর্পশন এবং তার ডাই অ্যাবজর্পশন দুইটা আলাদা হবে। অর্থাৎ তুমি যখন ডাইং করবা দেখবা যে এখানে ঘনত্ব বেশি হয়, এখানে বেশি গাঢ় হয়ে গেছে, এখানে বেশি হালকা হয়ে গেছে শেডটা, কালারটা। সো এই জিনিসগুলা এখানে ডিপেন্ড করবে। আবার সিমিলারলি স্ট্রেংথের ক্ষেত্রেও বলা যায় যে এখানে বেশি স্ট্রেংথ শো করবে কারণ এখানে তোমার মলিকুলার ওয়েট বেশি, আবার এখানে কম স্ট্রেংথ শো করবে। সো ডিস্ট্রিবিউশন অফ মলিকুলটা এনশিওর করা জরুরি যাতে ইউনিফর্ম হয়, মানে কোথাও বেশি কোথাও কম না হয়ে যায়। ওকে, আর এটা কন্ট্রোল করা যায় হচ্ছে তোমার অনেকটা ড্রয়িং এর মাধ্যমে। যখন তুমি একটা জিনিসকে টানবা তখন এটা অটোমেটিক্যালি এনশিওর করবে যে কোথাও আসলে বেশি কম না হয়ে যায়। যদি সিমিলার পরিমাণ লিকুইডিটি বা ভিসকোসিটি থাকে তাহলে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। ডিগ্রি অফ ব্রাঞ্চিং, এটা অলরেডি আমরা জানি যে ব্রাঞ্চিং এর পরিমাণ বেশি হলে তোমার এটা মলিকুলার ওয়েটের উপরে ইফেক্ট আছে, প্লাস ক্রিস্টালাইনিটির উপরে ইফেক্ট আছে, ময়েশ্চার অ্যাবজর্পশনের উপরে ইফেক্ট আছে। দা ওয়ে মলিকুল ইজ ওরিয়েন্টেড ইজ কন্ট্রোল, মানে মলিকুল গুলা কি ক্রিস্টালাইন ভাবে ওরিয়েন্টেশন আছে নাকি অ্যামরফাসনেস বেশি, এগুলোর উপরেও ডিপেন্ড করবে টোটাল পলিমার এবং ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আর এখানে তোমার তিনটা চিত্রের মাধ্যমে জাস্ট ব্রাঞ্চিং এর একটা মানে স্কেমেটিক দেখানো হয়েছে, যে লো ডেনসিটির ক্ষেত্রে আমরা জানি ব্রাঞ্চিং থাকে। তো দেখতে পাচ্ছ যে এরকম চেইন, এর সাথে একটা ব্রাঞ্চ আছে, এখানে ব্রাঞ্চ আছে, এখানে ব্রাঞ্চ আছে, এরকম আর কি পলিমার চেইন গুলোর মধ্যে ব্রাঞ্চ থাকবে। আরেকটা হচ্ছে হাই ডেনসিটি, যেটাতে কোনো ব্রাঞ্চিংই দেখায় নেই বা ব্রাঞ্চিং কম থাকে, একদম ইগনোরেবল পর্যায়ে। আর এর মাঝামাঝি একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি হচ্ছে লিনিয়ার লো ডেনসিটি পলিমার। এখানে ব্রাঞ্চিং এর পরিমাণটা অপেক্ষাকৃত কম, ব্রাঞ্চিং আছে একেবারেই যে নাই তা না, বাট কম, দুইটার মাঝামাঝি অবস্থা। আর পাশের চিত্রটা দিয়ে আমরা বোঝাইছি আসলে হাই ডেনসিটি এবং লো ডেনসিটির মধ্যে স্ট্রেংথের বা টেনিসিটি বা টেনজাইল স্ট্রেংথের যে একটা পার্থক্য আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তোমার ক্রস সেকশন এবং লঙ্গিচুডিনাল ভিউ তো দুইটার মোটামুটি সিমিলার, আর এগুলো আমরা কন্ট্রোল করতে পারি তোমার স্পিনারেটের হোলের শেপ দিয়ে। সো এখানে কোনো পার্থক্য তোমরা দেখতে পারবা না। পার্থক্যটা হবে হচ্ছে ভেতরের যে চেইনের অ্যারেঞ্জমেন্ট আছে সেই চেইনের অ্যারেঞ্জমেন্টে।
তো এইটাতে পার্থক্য হওয়ার কারণে এইখানে আমরা একটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখাইছি, এখানে আমরা একটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখাইছি। তো দুইটার মধ্যে পার্থক্য কোথায়? এটার স্ট্রেস কত? 7 পর্যন্ত উঠছে, 7 গ্রাম পার নিউটন, আর এটার স্ট্রেস মাত্র 3। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে হাই ডেনসিটির আর এটা হচ্ছে লো ডেনসিটির। এটা আমরা বানাইছি হচ্ছে কি হাই টেম্পারেচার হাই প্রেসারে, এটা আমরা বানাইছি হচ্ছে কি লো টেম্পারেচার লো প্রেসারে। আর এগুলার ভেতরেও আবার ওরিয়েন্টেশনের পার্থক্যের কারণে তোমার এই স্ট্রেস স্ট্রেইনের মধ্যে পার্থক্য হয়ে যায়। যেমন যত বেশি ওরিয়েন্টেশন হবে তার ইলংগেশন তত কমতে থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্টিং অবস্থায় ইলংগেশন 50%, হাই ওরিয়েন্টেশন অবস্থায় ইলংগেশন কত 10-20%-এর মতো হয়ে গেছে, মানে ইলংগেশনটা কমে গেছে। এটা হচ্ছে ড্রয়িং এর ইফেক্ট। তুমি যত বেশি ড্র করছো তত বেশি হাই ওরিয়েন্টেড হয়েছে এবং ইলংগেশনটাও কমে গেছে। মিডিয়ামটা তো মিডিয়াম পর্যায়েই আছে। সিমিলারলি এখানেও হাই ওরিয়েন্টেশন লো ওরিয়েন্টেশনে তোমার ইলংগেশনের একটা পার্থক্য আছে, এবং হাই ওরিয়েন্টেশন হওয়ার ফলে তোমার কি টেনজাইল স্ট্রেংথটা বেড়ে গেছে, স্ট্রেসটা বেড়ে গেছে। লো ওরিয়েন্টেশন হওয়ার ফলে স্ট্রেসটা কমে গেছে। সো এই চিত্র দিয়ে আসলে অনেক কিছুই এক্সপ্লেইন করা যায়। তো পরীক্ষায় যদি এরকম একটা চিত্র দিয়ে বলি যে এক্সপ্লেইন করো, পারবা না? স্যার কি কি এক্সপ্লেইন করতে হবে আবার যদি স্যার একটু ইনশাল্লাহ। এখানে তোমার যা যা বোঝা যাচ্ছে, যেমন ইলংগেশনের একটা পার্ট আছে, তারপরে স্ট্রেস যেটা গ্রাম পার ডেনিয়ার, গ্রাম পার ডেনিয়ার বলতে কি বুঝো, বা এর ব্রেকিং স্ট্রেনটা এখান থেকে কিভাবে পরিমাপ করা যায়, তারপর হচ্ছে হাই ওরিয়েন্টেশন হওয়ার ফলে কেন এর স্ট্রেংথ বাড়লো বাট ইলংগেশন কমে গেল, এই জিনিসগুলো ব্যাখ্যা আর কি, মেকানিক্যাল প্রপার্টির ব্যাখ্যা নরমালি বলতে গেলে যা আছে। আশা করি পারা উচিত আর কি। ইনশাআল্লাহ। ওকে, আর এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, রিভন 400-700, একটা লো ডেনসিটি একটা হাই ডেনসিটি, এটা জাস্ট কমার্শিয়াল নেই আর কিছু না। আচ্ছা, এরপরে আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টি দেখি আগের মতোই। তো অলরেডি আলোচনা করে ফেলছি মোটামুটি সবই, এই যে এটার কত স্ট্রেংথ, হাইয়ার অথবা লোয়ার, লো ডেনসিটির লোয়ার স্ট্রেংথ, হাই ডেনসিটির হায়ার স্ট্রেংথ। ইলংগেশনের কথা অলরেডি বলছি যে তোমার ফর লো ডেনসিটি পলিইথিলিন 50% পর্যন্ত হইতে পারে, এটা যত বেশি ওরিয়েন্টেড হয়ে হয়ে অ্যাটলিস্ট 10% পর্যন্ত চলে আসতে পারে, যে ব্যাখ্যাগুলো দিলাম আর কি। ইলাস্টিক প্রপার্টিও সেম, হাই ডেনসিটির ক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টিটা একটু কম হবে, লো ডেনসিটির ক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টিটা একটু বেশি হবে, কারণ হচ্ছে তোমার ওই যে ক্রিস্টালাইনিটি এবং অ্যামরফাস দিয়ে এনএস দিয়ে এটা ব্যাখ্যা করা যায় খুব সুন্দর করে। ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স, ক্রিপের কথা মনে আছে? ফার্স্ট চ্যাপ্টার না থার্ড চ্যাপ্টার কোথায় জানি বলছিলাম। স্যার ওই যে লম্বা সময় টানে রাখার পর তারপর ছেড়ে দিলে। রাইট, ওই যে কাপড় শুকা দেওয়ার কথা বলছিলাম দড়ির উপরে, অনেকদিন যদি ঝুলায় রাখো দেখবা যে দড়িটা এরকম ডিফর্ম হয়ে গেছে, মানে সোজা ছিল এরকম একটা ভাঁজের সৃষ্টি হয়েছে। তো এটাই হচ্ছে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। আর তোমার পলিইথিলিন ফাইবারটা ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স দেখায় লং পিরিয়ড অফ টাইমে। আর ডিগ্রি অফ ক্রিপ ক্যারেক্টারিস্টিক্সটা ব্রাঞ্চিং বাড়ার সাথে সাথে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্সের ডিগ্রিটা কমে, অর্থাৎ যেটাতে তোমার ব্রাঞ্চিং কম সেইটার ডিফরমেশনটা পার্মানেন্ট হয়, মানে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স বেশি দেখা যায়। আর যেটার ব্রাঞ্চিং বেশি অর্থাৎ লো ডেনসিটির, সেটার ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স নরমালি একটা আসে, বাট কাপড়টা তুলে নিলে অথবা ওই লোডটাকে তুলে নিলে আবার দেখা যায় এটা সোজা হয়ে গেছে। সো এইখানে ডিগ্রি অফ ব্রাঞ্চিং এর সাথে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্সটা কমে, ডিগ্রি অফ ক্রিপ ইনক্রিজেস উইথ রিডাকশন ইন ব্রাঞ্চ, ওই একই কথা আর কি, এখানে উল্টা ভাবে লিখছি আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি, এটা তো অলরেডি তোমার যে মলিকুলার ওয়েটের সাথে সম্পর্কিত। সো এটা অলরেডি আমরা জানি, এলডিপি এর জন্য 0.92 আর হাই ডেনসিটির জন্য 0.95 থেকে 96। ইফেক্ট অফ ময়েশ্চার ভার্চুয়ালি নীল, কারণ হচ্ছে তোমার আমরা অলরেডি জানি যে ম্যানমেড ফাইবারগুলো আসলে খুব বেশি ময়েশ্চার রিগেইন করতে পারে না বা ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে না, সেই জন্য খুব বেশি ইফেক্টও নাই। ওয়াটার অ্যাবজর্পশন খুবই কম, 0.01% এই পলিমারটার।
থার্মাল প্রপার্টির কথা যদি বলি, থার্মাল প্রপার্টিতে তেমন কোনো মানে আলাদাভাবে কিছু বলার নাই। নরমালি যেটা হাই ডেনসিটির পলিমার সেটার জন্য সবকিছুতেই একটু টেম্পারেচার বেশি লাগবে, আর যেটা লো ডেনসিটির পলিমার সেটার জন্য টেম্পারেচার একটু কম লাগবে। এর কারণ হচ্ছে পাশাপাশি যখন দুইটা পলিমারের চেইন থাকবে, দুইটার মধ্যে তোমার ক্রস লিঙ্কিং আসলে কয়টা জায়গায় থাকবে এটার উপরে ডিপেন্ড করে যে কত এনার্জি লাগবে ক্রস লিঙ্কিংটাকে ভাঙতে। লাইক একটা সলিড পার্টিকেল যখন লিকুইডে কনভার্ট হয় তখন আসলে কি হয়, তাদের মধ্যে যে বন্ড গুলা থাকে এগুলা কিন্তু ভেঙে যায়, তাই না? সলিড পার্টিকেলের যে বন্ড, এই বন্ডিং গুলা ভেঙে যায়। তো যখন আমরা একটা হাই ডেনসিটির পলিমার নিয়ে আলোচনা করতেছি, এখানে তোমার প্যাকিং ডেনসিটি বেশি, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রস সেকশনে মলিকুলার ওয়েট বা পলিমার চেইনের পরিমাণ বেশি হওয়াতে এখানে তোমার বন্ডের পরিমাণগুলোও বেশি। অন দি আদার হ্যান্ড যদি আমি ব্রাঞ্চড একটা পলিমারের কথা চিন্তা করি, সেখানে কিন্তু পাশাপাশি দুইটা চেইনের মধ্যে বন্ডের পরিমাণ কম, তাই না? এটার তুলনায় কম হবে। সো এটাকে ভাঙতে কম এনার্জি লাগবে, এটাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। দ্যাটস ওয়াই বা মেল্টিং টেম্পারেচার বলো, ফ্লেমেবিলিটি বলো, সবকিছুর ক্ষেত্রে হাই ডেনসিটিতে একটু বেশি টেম্পারেচার লাগবে, লো ডেনসিটিতে একটু কম টেম্পারেচার লাগবে। ওকে। আর ইফেক্ট অফ লো টেম্পারেচার, মানে তুমি যদি এটাকে একটা পলিইথিলিনকে দীর্ঘদিন লো টেম্পারেচারে রাখা দাও, তাহলে এর ব্রিটেলনেস বাড়তে থাকবে আস্তে আস্তে। ব্রিটেলনেস মানে খুব সহজেই তোমার এটা ভঙ্গুর, ভেঙে যাবে। তো 114 ডিগ্রির নিচে যখন থাকে, এটার ব্রিটেলনেস টেম্পারেচার হচ্ছে 114 ডিগ্রি আর কি। এর নিচে যখন অনেকদিন তুমি রাখবা, এটা দেখা যাবে অনেকদিন পরে গিয়া এটার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে এটা ভেঙে গেছে বা ভঙ্গুর হয়ে গেছে, এরকম হবে। আর হাই টেম্পারেচারের ইফেক্ট যদি বলি, আমরা যেহেতু মেল্ট স্পিনিং করতেছি, এই স্ট্যাবিলাইজার এটার কথা অলরেডি বলছি যে এটা দিয়ে আসলে টেম্পারেচার বাড়ানো যায়। তো নরমালি যদিও টেম্পারেচার 130-140 এরকম থাকে, স্ট্যাবিলাইজার অ্যাড করার ফলে দেখো টেম্পারেচার 315 ডিগ্রি পর্যন্ত উঠানো যায়। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এইটা দিয়েই তোমার মেল্ট স্পিনিং করাটা পসিবল হয়েছে। তো যাই হোক, আবার খুব বেশি টেম্পারেচার যেমন 315-এর উপরে যদি উঠাইয়া দাও, তাহলে তোমার এটা আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে যাবে বা ইয়েলোইশ একটা ভাব চলে আসবে। স্যার ওকে। লো টেম্পারেচারে স্যার 114 ডিগ্রি সেলসিয়াস এর নিচে ব্রিটলনেস যদি বেড়ে যায় তাহলে তো আমাদের রুম টেম্পারেচারে এটা প্রচুর পরিমাণে ভঙ্গুর থাকবে না? এইটা হচ্ছে তোমার ওই জন্যই বললাম যে পলিইথিলিনের ক্ষেত্রে কিন্তু এটা। সো পলিপ্রোপিলিনের ক্ষেত্রে আবার এটা ডিফারেন্ট, ব্রিটলনেস টেম্পারেচার আরো কম আর কি। তো পলিইথিলিন এই কারণে তুমি মানে খুব বেশি টেক্সটাইল ইয়াতে ইউজ করা হয় না, বা ইউজ করলেও এটার সাথে স্পেশালি কিছু একটা মিক্স করে নিতে হয়। যেমন কিছু এলিমেন্ট আছে, নাম হচ্ছে প্লাস্টিসাইজার। এরা হচ্ছে কি, এর ফ্লেক্সিবিলিটি বাড়ায় দেয়। এখানে যেমন স্টেবিলাইজার ইউজ করে আমরা টেম্পারেচার বাড়াইছি, এরকম প্লাস্টিসাইজার ইউজ করলে তোমার ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়। সো এইটা যদি তুমি এর মধ্যে দিয়ে দাও কিছু পরিমাণ, তাইলে দেখা যাবে যে এই টেম্পারেচারটা আরো ডাউনে চলে আসতেছে, রুম টেম্পারেচারের নিচে চলে যাচ্ছে। ওকে। সো এগুলা ইউজ করে তোমার প্রপার্টিকে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করা যায় নরমালি টেক্সটাইল অ্যাপ্লিকেশনের জন্য। ওকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে শ্রিঙ্কেজ প্রপার্টি, কোনটা বেশি শ্রিঙ্ক করবে কোনটা কম শ্রিঙ্ক করবে এখানে বলা আছে। হাই ডেনসিটির থেকে এখানে লো ডেনসিটি বেশি শ্রিঙ্ক করবে কমনলি, কারণ হচ্ছে তার ওরিয়েন্টেশনে তোমার অ্যামরফাসনেস বেশি আছে। সো ওই জিনিসগুলো শ্রিঙ্ক করে যাবে খুব বেশি পরিমাণে। ফ্লেমেবিলিটি নিয়ে তেমন আলোচনা করার কিছু নাই, এটা খুবই স্লোলি বার্ন করে, পার ইঞ্চি বার্ন হইতে 1 মিনিট পরিমাণ সময় লাগে, এরকম একটা স্পিডে সে বার্ন করে। আর সানলাইটের ইফেক্ট যদি আমরা বলি, যে অনেকদিন যদি সানলাইটে রেখে দেই তাহলে এটা অক্সিডাইজড হয়ে যায়, অর্থাৎ পরিবেশের যে অক্সিজেন আছে সেটা এটাকে মানে এফেক্ট করে এবং এটার প্রপার্টি গুলোকে নষ্ট করে দেয়। সো দীর্ঘদিন সানলাইটে ফেলে রাখা যায় না। ওকে। তো এগুলা ছিল মোটামুটি তোমার থার্মাল প্রপার্টি। আর লাস্ট অফ অল হচ্ছে কিছু কেমিক্যাল প্রপার্টি আছে। কেমিক্যাল প্রপার্টিতে আসলে নতুন করে বলার কিছু নাই। এই উইক অ্যাসিড বা উইক অ্যালকালি, স্ট্রং অ্যালকালির কোনো ইফেক্ট নেই, কারণ
ক্রিস্টালাইনিটি বেশি হওয়াতে আসলে এগুলা তেমন কোনো এফেক্ট করতে পারে না, বাট স্ট্রং অ্যাসিডের একটা ইফেক্ট আছে। অক্সিডাইজিং অ্যাসিড যেগুলো আছে সেটা হচ্ছে অ্যাটাক করে খুব স্লোলি পরিমাণে, যদিও তারপরেও দীর্ঘদিন যদি রাখো, লং টাইম যদি রাখো, তাহলে অ্যাটাক করবে। অর্গানিক সলভেন্টের ক্ষেত্রেও তেমন কোনো ইফেক্ট নাই, বাট যদি হাই টেম্পারেচারে রাখো বা যেমন বেনজিন, টলুইন, জাইলিন এই ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড যেগুলো আছে, এগুলাতে যদি দীর্ঘদিন আমরা হাই টেম্পারেচারে রেখে দিই তাহলে কিছুটা ইফেক্ট হয়। তোমার ব্রাঞ্চিং গুলা হয়ে যেতে পারে বা পলিমারটা নষ্ট হয়ে যেতে পারে। আর হাই ডেনসিটি পলিমার গুলো লো ডেনসিটির তুলনায় বেশি রেজিস্ট শো করে, এটা তো অলরেডি এটা খুবই কমন একটা জিনিস, করবেই। তারপরে ইনসেক্ট, মাইক্রো অর্গানিজম, এগুলোর তেমন কোনো ইফেক্ট নাই, কারণ এগুলো তোমার জন্মাইতে পারে না ফাইবার বা ফিলামেন্টের উপরে। ইলেকট্রিক্যাল প্রপার্টি বলতে ইলেকট্রিক্যাল খুব ভালো ইনসুলেটিং প্রপার্টি এরা শো করে। ইনসুলেটিং বলতে ইলেকট্রিসিটি তেমন একটা ফ্লো করে না, এই জন্য আমরা দেখতে পাই যে রাবারের গ্লাভস বা রাবারের বুট এগুলো পরে আসলে ইলেকট্রিশিয়ানরা কাজ করে। তো রাবারের ওই ধরনের প্রপার্টি আছে এবং প্লাস্টিকের ওই ধরনের একটা প্রপার্টি আছে। ওকে, তো ইলেকট্রিক্যালি সে খুব ভালো ইনসুলেটিং। পলিইথিলিন ওডরলেস, নন টক্সিক, কোনো গন্ধ নাই এবং টক্সিসিটিও নাই। আর লাস্ট অফ অল কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এগুলো একটু নিজেরা দেখে নিও, এটা আসলে বোঝানোর কিছু নাই। এলডিপি কোথায় কোথায় ইউজ হয়, এইচডিপি কোথায় কোথায় ইউজ হয়। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো আসলে। পলিইথিল দেখা গেল। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আর কয়টা ফাইবার আছে স্যার, মানে স্যার ছিল আমাদের? ফাইবার আর আছে হচ্ছে তোমার কার্বন ফাইবার আছে, তারপর হচ্ছে একটা ইলাস্টোমার বা লাইক্রা ফাইবার আছে, আর হচ্ছে তারও একটা মিনিট, ফাইবারের শেষ নাই। তোমাদের শায়ক স্যার কোন ফাইবার পড়াচ্ছেন এখন? হ্যালো, স্যার নাইলন ফাইবার পড়াইতেছেন। আচ্ছা, পলিয়ামাইড। ওকে, আমার আর 3-4টা ফাইবার আরো আছে আর কি। একটা হচ্ছে ইলাস্টোমার বা ইলাস্টিক ফাইবার, যেটা এটা দেখাবো, কার্বন ফাইবারটা দেখাবো, আর কিছু তোমার হাই মানে এগুলাকে বলে আর কি ফাংশনাল ফাইবার যেগুলাকে বলে, মানে ধরো সিরামিক বা মেটালিক ফাইবার যেগুলো আছে, এই টাইপের কিছু কমনলি কিছু ফাইবার দেখাবো। যাই হোক, এগুলো ছোট ছোট চ্যাপ্টার, খুব বেশি টাইম লাগবে না। প্রপার্টি গুলো তাহলে আপনার কোর্স শেষ হবে স্যার। হ্যাঁ, তাহলে আমার পার্ট মোটামুটি শেষ হবে। স্যার প্রপার্টিজ গুলো স্যার অনেক কাছাকাছি স্যার, মনে রাখতে স্যার অনেক সমস্যা হয় স্যার। স্যার অনেক মানে ভাগ করে মানে দেখা যায় যে সবগুলাই মানে একই রকম লাগে আর কি স্যার। হ্যাঁ, মূলত তোমার ম্যানমেড ফাইবার আসলে একটা গ্রুপের আন্ডারে, তো সো প্রপার্টি বা ম্যানুফ্যাকচারিং টেকনিক যাই কিছুই বলো না কেন, সবই কিন্তু খুব কাছাকাছি জিনিস। তো এটার মানে একদম স্পেসিফিক্যালি যে হুবহু লিখতে হবে আমার কিন্তু এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। ওকে, তোমরা জাস্ট মানে নিজেরা যতটুকু বুঝছো। আর আমাদের কোশ্চেন একটু অ্যাপ্লিকেশন বেসড, মানে হচ্ছে একটু ব্যাখ্যা বেসড, যে এইটা কেন হয়েছে এরকম। So, এই টাইপের কোশ্চেন গুলো আসলে এরকম হুবহু মুখস্থ রাখার দরকার নেই। ওকে, তো কোশ্চেন নিয়ে আলোচনা করব সামনে, অসুবিধা নেই, তখন আর কি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার, ওই স্যার ক্রিকেট স্যার প্যাড গুলাতে স্যার কোন ফাইবার ইউজ করা হয়, গ্লাভস অর প্যাড স্যার? স্যার ওগুলো তো অনেক ফ্লেক্সিবল প্লাস মানে স্ট্রেংথ তো বেশি স্যার। ওইটা আসলে তোমার খুবই ফ্লেক্সিবল এবং স্ট্রেংথের কথা না বললে, তোমার ক্রিকেটের প্যাড বা গ্লাভসের ভেতরে কিন্তু থাকে, ওই যে তুলার মতো কিছু এলিমেন্ট থাকে, এই জন্যই স্যার। এবং ওইটা আসলে ইম্প্যাক্টটাকে তোমার নেগেট করতে পারে। তো এইটা মানে গ্লাভসের যে ফাইবার গুলা, এইটা সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে, এটা আমার একটু দেখতে হবে, আমি ভুলে গেছি, পড়ছিলাম একবার। স্যার আমি একবার দেখছিলাম স্যার নাইলন ইউজ করা হয় স্যার। এটা আসলে ডিফারেন্ট ফাইবার ইউজ করা যায়, যেমন দাঁড়াও একটা মিনিট,
নাইলন নাইলন হয়তো বা ইউজ করে, এটা ঠিক আমি জানি না, তবে আমি একবার দেখছিলাম হচ্ছে পলি ইউরেথানের একটা ফোম আছে, তো ওইটা অনেক সময় ইউজ করে। তো পলি ইউরেথানে কি হয়, পলি ইউরেথানের মনে একটা ফাইবার দেখবা যার মধ্যে তোমার দুইটা পার্টই থাকে, একটা ক্রিস্টালাইন পার্ট থাকে, একটা তোমার মানে অ্যামরফাস পার্ট থাকে, একটা ফাইবারের ভেতরেই দুইটা পার্ট থাকে। তো এবং এইটা প্রায় 50-50 টাইপের থাকে। তো ওই ফাইবারের যে সুবিধা সেটা হচ্ছে তারা একে তো মানে তার শেপটাকে ধরে রাখতে পারে ক্রিস্টালাইনিটির কারণে, আর সেকেন্ডলি অ্যামরফাসনেসের কারণে যে এই ধরনের ইমপ্যাক্টকে রেজিস্ট করতে পারে। ওকে, তো এই ফোমগুলো অনেক সময় ইউজ করে প্যাড বা ইয়ার উপরে, বাট নাইলনেরটা আমি ঠিক জানি না যে নাইলন ইউজ করে কিনা। জি স্যার। আচ্ছা, আর স্যার মনে হয় তোমাদের একটা মানে ইয়া পড়াচ্ছেন, কি বলে, সামনে হয়তো বা রেকর্ডেড প্রেজেন্টেশন বা এই টাইপের কিছু নিবেন নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা একটা ভালো দিক। আর আহ, আমিও হয়তো একটা নিব লাস্টের দিকে গিয়ে, এখন না, সেটা হচ্ছে তোমাদের জানুয়ারিতে হবে হয়তোবা। আমারটা হবে মূলত একটা পেপার বেসড, একটা পেপার দিয়ে দিব, এটা জাস্ট পড়ে এটার উপরে কি কি বুঝলা এরকম একটা ইয়ে আসবে। আর পেপার গুলো হবে তোমার এই যে এই ফাইবার বেসড, ওকে, যেগুলো পড়াচ্ছি আর কি। ওকে স্যার। ওকে, তো পেপারটা হয়তোবা আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব, যাতে আগে, যাতে করে আগের থেকে মানে তোমরা এটা নিয়েই করতে পারো। ইন্ডিভিজুয়াল স্যার? না, ইন্ডিভিজুয়াল না, গ্রুপ আকারে। ওকে, তো এই আর কি, আর কার কোনো কোশ্চেন আছে? স্যার নাই মনে হয় করা কোনো কোশ্চেন। আচ্ছা।